আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে প্রতিবারের মতো। আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি রবিবারে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আমরা প্রত্যেকটি রবিবার আপনাদের জন্য এই আজকের আলাপন উপস্থাপন করে থাকি আমি আকরাম, এবং সাথে সাথে আমাদের কমিউনিটিতে যে বিষয়গুলো নিয়ে মানুষের মাথা ব্যথা, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা জানতে চাই এবং তথ্য আমরা উপস্থাপন করতে চাই আপনাদের কাছে আমাদের অতিথিদের মাধ্যমে। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকেও আমরা প্রোগ্রামটি সাজিয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা জানি যে পুরো লন্ডনে এখন বাস লেনগুলোকে মোটামুটি অনেক জায়গায় 24 আওয়ার্স বাস লেন করা হয়েছে, যদি এটি পরীক্ষামূলকভাবে এখন করা হয়েছে। পাশাপাশি আমরা জানি যে এই মাস থেকে যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে রুলসটা চালু হয়েছে, 6 জনের বেশি গ্যাদারিং করা যাবে না। পাশাপাশি আমরা আমাদের মধ্যে যে জায়গাটাকে আমরা সবসময় আমাদের ব্রিটেনে বাংলাদেশিদের একটি আবাসস্থল হিসেবে ধরে থাকি, ব্রিকলেন, সেই ব্রিকলেনের রোড ক্লোজার, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোভিড-19-এর যে মহামারী, সেই মহামারীর পাশাপাশি আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা জানি এই মাস থেকে স্কুল শুরু হয়েছে এবং অনেক জায়গায় অনেক স্কুলে তাদের প্যারেন্টসরা কী চিন্তা করছেন এবং স্কুলের কর্তৃপক্ষ কী চিন্তা করছেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং সেই জায়গায় কতটুকু মানা হচ্ছে বা মেনে চলা যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলে নিচ্ছি যে আমাদের অতিথি যারা আছেন তারা ক্ষেত্রে নিজস্ব অভিজ্ঞতার আলোকেই আজকে কথা বলবেন এবং তাদের কাছ থেকে আপনাদের কাছে কিছু উপস্থাপন করার জন্য আজকের এই আয়োজন। সুপ্রিয় দর্শক, আমি প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের যারা আজকে অতিথি আছেন। আমার বাম পাশে সবাই আমার বাম পাশে আছেন। এরপরে পরিচয় করে দিতে চাই মোহাম্মদ গুলাম জিলানি, আল সাফা গ্রুপের ডাইরেক্টর এবং বেতলাল গ্রিন হাটবাজারের ওয়ান অফ দি ডাইরেক্টর। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমার সাথে আছেন হারুন মিয়া, একজন বিশিষ্ট ব্যবসায়ী, পাশাপাশি কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান। হারুন মিয়া ভাই, আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আপনার প্রতিষ্ঠান কমার্শিয়াল রোডে, সুতরাং আপনার সাথে আমরা এই বাস লেন নিয়ে একটু জানার চেষ্টা করব। আমার সাথে আছেন ব্রিকলেনের অন্যতম একজন খুব পুরাতন ব্যবসায়ী, যে আমরা যাকে সবসময় দেখে থাকি, ব্রিকলেনের দ্য মনসুনের ডাইরেক্টর শামসুদ্দিন সাহেব, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও উনি জড়িত আছেন, ব্রিকলেনের বিভিন্ন ফাউন্ডেশনের সাথে উনি কাজ করছেন। আমরা শামস ভাই আপনার কাছ থেকেও শোনার চেষ্টা করব ব্রিকলেন নিয়ে এবং ব্রিকলেনের বর্তমান অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমাদের সাথে 2 জন অতিথি আছেন, স্কাইপের মাধ্যমে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা মোটামুটি আমরা জানি যে স্কুলগুলো নিয়ে আমরা প্যারেন্টসরা যারা আছেন তাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে আজকে জয়েন করছেন। আমরা জানি যে আমাদের ইস্ট লন্ডনে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি প্রিন্সিপাল আশিদ আলী ভাই, আপনাকে ধন্যবাদ। আমাকে যদি শুনতে পাচ্ছেন, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম আকরাম ভাই, ইটস আ প্লেজার টু জয়েন এনটিভি লাইভ। ওয়ালাইকুম সালাম। আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আপনার স্কুলের যে নিয়মাবলী চলছে বা প্যারেন্টসদের কাছ থেকে আপনারা কী ধরনের মেসেজ পাচ্ছেন, তাদের মধ্যে কী ধরনের ভয়ভীতি আছে, সেই বিষয়গুলো ডিটেলস আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আছেন আমাদের আরেকজন খুবই পরিচিত ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া হচ্ছেন প্রপার্টি স্টেটের সাথে জড়িত। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আপনার কাছ থেকে শুনবো, যেহেতু আপনি মাইল্যান্ড এলাকায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আছে এবং সেই জায়গায় আপনারা কী ধরনের প্রবলেম ফেস করবেন। এই সিটি ফক্সের ম্যানেজিং ডাইরেক্টর জাকারিয়া ভাই, আপনার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের কাস্টমারের কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের 5 জনকে আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা জানি যে এই কোভিড-19-এর কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন আকারের পরিবর্তন হয়েছে। একবার লকডাউন হয়েছে, আবার একটা লকডাউন শুরু হওয়ার পায় তারা চলছে, জানি না হয়তো বা হয়েও যেতে পারে, কিন্তু এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। যদি আমাদের সরকার যে বিষয়টি আজকেও বলছে যে স্বাস্থ্যমন্ত্রী, যদি আমাদের মধ্যে সচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি, হয়তো বা এই লকডাউনটা আমরা এড়াতে পারি, এরকম কিছু একটা কথা। এরপরেও মানে জীবন চলার সাথে যে বিষয়গুলো সবসময় আমরা খেয়াল করি, জীবনকে যুদ্ধ করেই চলতে হয়। জিলানি ভাই, আপনার কাছ থেকে একটা বিষয় ছোট্ট করে জানতে চাই। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সারা ইউকে জুড়ে, বিশেষ করে লন্ডন জুড়ে আপনাদের কাস্টমাররা আছে, আপনারা সবাইকে হোলসেল সাপ্লাই করে থাকেন। এই যে আমরা রিসেন্টলি যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন, আপনি ব্রিকলেনের রোড ক্লোজার হয়েছে, আপনার এখন বাস লেন ইউজ করা যাচ্ছে না, আপনাদের কাছে সেটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়তে পারে। জিলানি ভাই, এই বিষয় থেকে
আপনার কি মনে হয় মানে এই জিনিসগুলো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও মানুষের সামাজিক বা জীবনযাপনে কি ধরনের পরিবর্তন আনতে পারে? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই পরিস্থিতিতে সর্বোপরি সবাই এফেক্টেড। আমরা ব্যবসায়ী যারা আছি তারা যেভাবে এফেক্টেড, আমাদের কাস্টমাররাও এফেক্টেড। আমি বিশেষ করে আমরা মেইনলি হোলসেল করি, ডোর টু ডোর আমরা ডেলিভারি দিই। হ্যাঁ, আপনি রেস্টুরেন্ট বলেন আর গ্রোসারি শপ বলেন, সব জায়গাতে আমরা ডেলিভারি দিই। এখন মনে করেন আমরা যে জায়গায় আগে দিনে একটা গাড়ি দিয়ে মনে করেন কমপক্ষে 7টা-8টা ডেলিভারি দিতে পারতাম, ওই জায়গায় এখন 4টার উপরে দিতে পারতেছি না। কারণ হলো, যেমন এক্সাম্পল আমি দিই ব্রিক লেনে, যে আমার বিভিন্ন রেস্টুরেন্টে আমরা ডেলিভারি দিতাম, বা গ্রোসারি শপ আছে 2-3টাই আমরা ডেলিভারি দিই, তার স্টোর বা যেমন ব্রাদার্স। হ্যাঁ, কিন্তু এই হ্যাপেন রোড ব্লক হওয়ার পরে আমরা কোনো ডেলিভারি অন টাইমে দিতে পারতেছি না। কারণ হলো, প্রথমত আমাদের ড্রাইভাররা এই ডেলিভারি দিতে অনিচ্ছা প্রকাশ করে, কারণ এখন অনেক দূরে গাড়ি রেখে তাদেরকে ম্যানুয়াল ভাবে নিয়ে দিতে হয়, লরিতে করে হ্যাঁ না ক্যারি করে নিয়ে দিতে হয়। তারপরে এলো একটা পার্কের সমস্যা ব্রিকলেন। এইভাবে যে বাস লাইন মেইন রোডে যে জায়গাতে বাস লাইন বা মেইন রোড ইউজ করতে পারতেছি না, হ্যাঁ, অফ রোডে রেখে ডেলিভারি দিতে হয়। একটা দোকানে আগে যে জায়গায় মনে করেন হাফ এন আওয়ার লাগতো আমাদের ডেলিভারি দিতে, এখন কমপক্ষে 2 ঘন্টা লাগে। তো সবকিছু মিলিয়ে এইগুলা কিন্তু ইনডাইরেক্টলি এগুলোর কস্টের পরে। যখন আমার সময় বেশি লাগবে তখন আমি চিন্তা করবো যে আমি মানুষ এখানে বেশি দিতে হবে। মানুষ যখন আমি বেশি দেবো তখন এদের পিছনে একটা খরচ আছে, এই খরচগুলো কিন্তু কাস্টমারের উপরে গিয়ে বর্তাবে। হ্যাঁ, সব মিলিয়ে আমরা যেভাবে এফেক্ট হচ্ছি, আমরা যেভাবে ভোগান্তির শিকার হচ্ছে, তেমনিভাবে কাস্টমারও মানে এফেক্টেড হচ্ছে। ধন্যবাদ জেলানি ভাই। আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের পক্ষ থেকে যারা আপনারা হোলসেল সাপ্লায়াররা আছেন, আপনাদের পক্ষ থেকে কি কর্তৃপক্ষের কাছে এমন কোনো ধরনের আবেদন মানে গিয়েছে কিনা এই যে ভোগান্তির শিকার হচ্ছেন? অফিসিয়ালি আমার মনে হয় এখনো যায় নাই, আর আমি লোকাল কাউন্সিলের সাথে আমরা যোগাযোগ করছিলাম। ওনারা বলছেন যে এগুলো তো হইলো সাময়িক সময় 18 মাসের জন্য একটা মানে টেস্টিং হিসাবে আমরা এটা করা হয়েছে, হ্যাঁ, লন্ডন ট্রান্সপোর্টের পক্ষ থেকে। হ্যাঁ, এটা আমাদের করার কিছু নেই। হ্যাঁ, লোকাল আমাদের কাউন্সিল মানে আপনি ওই যে বাস লাইনের বিষয়টা নিয়ে বলছি। হ্যাঁ, বাস লাইন। ধন্যবাদ। আমি হারুন ভাই আপনার সাথে কথা বলতে চাই যে আপনি যেহেতু কমার্শিয়াল রোডে অনেক দিন ধরেই ব্যবসা করছেন, এবং আপনার কাছ থেকে সেটা জানতে চাই যে এটা তো শুরু হয়েছে লাস্ট মানডে থেকে, এবং এই পর্যন্ত আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি অথবা আপনার কাস্টমার? থ্যাংক ইউ আকরাম ভাই, আর এনটিভিরও ধন্যবাদ আমার আনার জন্য। আমরা বিশেষ করে গত 1 সপ্তাহ ধরে খুব চিন্তার মাঝে আছি। আমার রোড বহুত বছর ধরে দেখি, আর যে সময় তারা গাড়ি দিনও কোনো ট্রাফিকও থাকে না, ট্রাফিক ওয়ালগেট থাকে লইয়া ট্রক্সির বাদে একটু ট্রাফিক হয়, এর ইগলাত কোনো ট্রাফিকও নাই। মানুষে বাসেও যাইতে পারে, মানুষ একা বাসে, আমরা কোনো অসুবিধা নাই। এখন বর্তমানে এমনভাবে রিয়খর হয়েছে গত সোমবার থেকে আমরা কাস্টমার গাড়ি লইয়া কেউ আইতে পারে না, সব ওর অসুবিধা ওর। ইভেন ট্রাভেলসও আইতে পারেন না, মাইন্ড ট্রান্সফারও কেউ আর নাই গাড়ি লইয়া। এই বিষয়টা তো লন্ডনের সব জায়গায় হচ্ছে, তো সেই জায়গাটা আপনারা মানে এটাকে ওভারকাম করার কি কোনো ওয়ে আছে কিনা? না এভাবেই চলতে হবে? ওভারকাম কোনো অফ নাই, কিন্তু আমি অনেক কাউন্সিলর লোক আলাপ করছি, অন্য লোক আলাপ করছি, তারা করে এটা টেম্পোরারি করা হয়েছে, হয়তো বা দেরি করাইব। তারাও মিটিং করে কাউন্সিলের, তারা হয়তো এটা স্টপ করতে পারে। এবং অনেকেই আমরা বা আপনারাও বলছেন যে অনেকেই এখানে পার্কিং করা হয়েছে, তারা জানতেছে না যে এখানে পার্কিং করাটা নিষেধ, বাট তারা কিন্তু ফাইন মানে খুব শীঘ্রই তাদের ডোর লেটার বক্সে ফাইনটা ঢুকবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি মনে করেন যে সচেতনতার অভাব বা মানুষকে জানানোর অভাব টিএফএল এর আছে? সেটা কি? টিএফএল এর জানানোর অনেক অভাব আছে, অনেকে জানেও না। সাইনবোর্ডে একটাত লেখা এরকম আর একটাত লেখা অন্যরকম, কোনো কোনো জায়গায় লেখা আছে ক্লিয়ার ওয়ে থাকতো, কোনো কোনো জায়গাতে আবার লেখা অন্যভাবে, মানুষে বুঝতেও পারেন না, অনেকে টিকিট খাইব, অনেকেই টিকিট সেই জায়গায় টিকিট খাইব। ধন্যবাদ হারুন ভাই। আমরা কথা বলবো, আমি শামস ভাই, আপনার দীর্ঘদিন থেকে আপনারা ব্রিক লেনে আছেন, যেটা জিলানি ভাই নিজেও এইসব ব্যবসার সাথে যুক্ত আছেন। আমি জাস্ট একটু টাচ করতে চাই আপনাদের
বর্তমান অবস্থাটা কি, ব্রিকলেনের ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থাটা কি? যেহেতু আপনি রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন এবং ব্রিকলেনকে অনেক ক্ষেত্রেই আমরা মানে বাঙালিদের আবাসস্থল বলে থাকি, বা সত্যিকার অর্থে আসলে এটা কোন অবস্থানে আছে এখন? শামস ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার এনটিভিকে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য। ব্রিকলেন কোনো এক সময় আমরা এটাকে বলতাম যে কারি ক্যাপিটাল অফ ইউরোপ। আমি ব্রিকলেনে আছি 1976 থেকে আজ পর্যন্ত আছি। ব্রিকলেনের অনেক উত্থান পতন দেখছি আমি, কিন্তু কারি ক্যাপিটালটা আমাদের শখের বিষয় ছিল এবং শৌখিন বিজনেস আসলে এটা। এই কারি ক্যাপিটালের কিছু বিষয়াদি আমাদেরও আছে এবং কিছু বিষয়াদি আছে কাউন্সিলরও, যার দরুন আজকে আমরা ব্রিকলেন যেভাবে মায়ের খাইছি এরকম মায়ের খাওয়ার কথা ছিল না, কিন্তু আমরা মায়ের খাইলাম। মায়ের খাওয়ার পিছনে আমরা অনেকটা পুলও আছে এবং অনেকটা কাউন্সিলর পুল আছে। যে জিনিসগুলো আমি কইতাম চাইলাম, যে মনে করুকা ব্রিকলেন কারি ক্যাপিটাল হয়েছে, কিন্তু কারি ক্যাপিটালের যে জিনিসগুলা যে মেটেরিয়ালগুলা দেওয়ার কথা আছে এগুলা দেওয়া হয়েছে না, শুধু নামটাই ব্যবহার করা হয়েছে কারি ক্যাপিটাল হিসাবে। আচ্ছা, কারি ক্যাপিটাল হিসাবে যদি আমরা ইউরোপের মধ্যে কারি ক্যাপিটাল হয়ে থাকে, তাহলে কারি ক্যাপিটালের যে জিনিসগুলা যে মেটেরিয়ালগুলা দেওয়ার কথা সেগুলো আমরা পাই নাই। কারি ক্যাপিটালটা আসলে কিভাবে আসে? কারি ক্যাপিটালটা মানে আমরা রিপ্রেজেন্ট করি বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে, কারি ইন্ডাস্ট্রিকে। এখন তো বর্তমানে অনেক পরিবর্তন হচ্ছে, এখানে প্রায় দেখা যাচ্ছে 15-16টা সেলুনের দোকান হয়ে গেছে, যেখানে আগে রেস্টুরেন্ট ছিল। এইটা আপনাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করছে, মানে ভবিষ্যতে কেমন হতে পারে ব্রিকলেন? আসলে আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, যে কারি ক্যাপিটালটা যেভাবে উত্থান হয়েছিল সেটা আমরা ধরে রাখতে পারিনি। এইটা না ধরে রাখার কারণটা হইল আমাদের মিসম্যানেজমেন্ট। আরেকটা কারণ হইল যে ব্রিকলেনের যে সমস্ত ক্লাব ছিল, যেমন বাইবার ছিল, ফিটিস ছিল বা বডি ওয়ার্ল্ড ছিল, এগুলা এখন আর নাই। এগুলা আমাদের সাবেক মহোদয় বন্ধ করে দিয়েছেন। এখন ব্রিকলেন যদি নতুন জেনারেশন, যেমন রয়্যাল লন্ডন হসপিটালের যে ডাক্তার নার্সরা আছে, ইউনিভার্সিটি লেভেলের যে স্টুডেন্টগুলো আছে, বা যে সিটিতে যে সমস্ত নিউ জেনারেশন কাজ করে, এরা ব্রিকলেন আসার কারণটা কি? ব্রিকলেন যেহেতু তারা খাওয়ার জন্য, তো তারা শুধু আসবে না। এখন খাওয়ার জন্য যদি তারা আসতে হয়, তাহলে তারা ব্রিকলেনের তো আসার কোনো দরকার নেই। তাদের আশেপাশে দোকান আছে, আশেপাশে রেস্টুরেন্ট আছে, এখানে আসবো। এখানে আসার মানে ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে বিষয়গুলো দরকার ছিল সেটা বিক্লেনে নাই, অবশিষ্ট নাই। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা আরেকটু ডিটেইলস আলোচনা করব। আমাদের আরো দুইজন অতিথি যেহেতু স্কাইপে আছেন, আমি বিরতিতে যাওয়ার আগে আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাই। আশিদ আলী ভাই, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আশিদ আলী ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো জাকারিয়া ভাই, আবার আশিদ আলী ভাই, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের স্কাইপে আশিদ আলী ভাই আর জাকারিয়া ভাই আছেন। যে বিষয়টা নিয়ে আমরা সাম ভাই আপনার সাথে কথা বলছিলাম, যে কারি ক্যাপিটালের যে বিষয়গুলো থাকা উচিত বলে আপনি বললেন, সেই বিষয়গুলো নিয়ে এর মধ্যে যে ঐতিহ্যটা আমাদের টিকিয়ে রাখা দরকার। যে খাবারের জায়গা তো বিভিন্ন জায়গায় আছে, সেই জায়গায় মানে ব্রিকলেনকে আকৃষ্ট করার জন্য এখন যে বর্তমানে যে প্রথাটা চালু হয়েছে বা যেটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে, ব্রিকলেনের রোডগুলা ক্লোজার করে রেস্টুরেন্টগুলা টেবলগুলা বাইরে খাবার রেখে খাওয়ানো, সেইটার ক্ষেত্রে তো এক ধরনের নৈপুণ্যতা আসতে পারে, নতুনত্ব আসতে পারে। সেটার বিষয়ে আপনি কতটুকু একমত? আমি প্রথমে বলবো যে যে কারির কথা আমরা বলতে চাইতেছি, এটা কিন্তু স্ট্রিট ফুড না। এই সব ফুড হইতে পারে স্ট্রিট ফুড, কিন্তু কারি যেটা, এটা স্ট্রিট ফুড না, এটা হচ্ছে অয়েলি ফুড। এখন আমি কাউন্সিলের সাথে যখন তারা আমার সাথে যখন এটা নিয়ে কনসালটেন্ট করে, তখন আমি তাদেরকে বলছিলাম যে ঠিক আছে, আপনারা আমাকে এই সিওরিটি দেন যে আমি কারিটা নিয়ে রাস্তায় গেলাম, রাস্তার পলিউশনটা আমার কারির মধ্যে পড়লো, এই খাবার পরে এই মানুষটা
অসুস্থ হইলো, হাসপাতালে গেল বা মারাই গেল, তখন এই রেসপন্সিবিলিটি, এই দায় দায়িত্বটা নেবে কে? ওরা আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। আর আমি সবসময় বিশ্বাস করি খারি ইজ নট এ স্ট্রিট ফুড। খারি রাস্তায় বইসা খাওয়ার জিনিস না। অনেক জায়গায় তো এরকমও হয়েছে যে বাইরে বিভিন্ন রেস্টুরেন্ট, আউটসাইডের রেস্টুরেন্টে যদি দেখেন বাইরের টেবিলগুলো সাজানো থাকলে দেখতে ভাল লাগে, সুন্দর লাগে। এই কারণে তো কাউন্সিল এই ধরনের আয়োজন বা উদ্যোগ নিতে পারে। কাউন্সিল যেটা করতে চাইছে বা করছে এটার সাথে আমি একমত না, কারণ আমার রেস্টুরেন্ট যখন পুরাই খালি, আমি বাইরে 2 টেবিল বসে খাওয়ার কি কোনো মানে আছে? আমার রেস্টুরেন্ট ভিতরে যদি ফুল জায়গা না দিতে পারি আর বাইরে বসে আর 2 টেবিল খাওয়াইতে পারি, সেটা হইলো ভিন্ন কথা। ধন্যবাদ। আমার রেস্টুরেন্ট, সরি, ধন্যবাদ শামসু ভাই, থ্যাংক ইউ। যেটা আসলেই মানে প্রত্যেকটা বিষয়েরই একটা সৌন্দর্য বা নৈপুণ্যতা আছে, যেহেতু আপনারা সেই জায়গায় আছেন দীর্ঘদিন থেকে, 1976 থেকে আপনারা সেই বিষয়গুলো নিয়ে আরও বুঝতে পারবেন, আপনাদের আরও মতামতের প্রয়োজন আছে, যেটা আমরা সবসময় চিন্তা করে থাকি। হারুন ভাই, আপনার সাথে কথা বলছিলাম যে ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে। কোভিড-19-এর কারণে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের মানে এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের কেমন ইম্প্যাক্ট হয়েছে? কোভিড-19-এর কারণে বেশি এফেক্ট হয় না, যেহেতু মানুষ টেকও এখানে কম খাওয়ার রেস্টুরেন্টও যাইতে পারেন না, এগুলা কিছুটা আমরা দোকান হয়ে বাজারের। আচ্ছা আচ্ছা, এতে কোনো ধরনের ব্যবসা কমছে না, কিন্তু এখন এই বাস লাইনে মোটামুটি অর্ধেক করে ফেলাই দিচ্ছে। এখানে তো মানে অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি মানে কমার্শিয়াল রোডের একবারে নিউ রোড থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, শুধু গ্রোসারি ব্যবসা নয়, সেখানে ট্রাভেল এজেন্সি আছে যেটা আপনাদের কুশিয়ার ট্রাভেলস, পাশাপাশি প্রপার্টি স্টেট এজেন্টগুলো আছে, মানে প্রত্যেক দিনই সেখানে অনেক মানুষ আসেন। লোকাল সব সারা গল্লিত আছে, কোনোদিন এরকম বাস লাইন রাস্তাঘাট বন্ধ আসতো না। আচ্ছা, যে বিষয়টা মানে টিএফএল বলছে যে এখন পলিউশনকে কিছুটা কমানোর জন্য এবং মানুষের যে পিক টাইমটাকে কন্ট্রোল করার জন্য এই কাজটা করছে, তো 18 মাস যে পরীক্ষামূলক করা হয়েছে, আপনার কি মনে হয় যে 18 মাসের ভিতরে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুব বেশি ইফেক্টেড হবে এবং সেক্ষেত্রে টিএফএল কি কোনো ধরনের আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে কি কোনো ধরনের মানে সমঝোতায় আসবে কিনা, আপনার কি মনে হয়? আমার মনে হয় তারা কোনো সাহায্য করাতে আসবে না। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? আমরা যোগাযোগ করার চেষ্টা করি, আর কিন্তু আমরা চেয়ার খোলার হয়তো বাসের কোনো অসুবিধা হয় না, এতে 4টা বাদে বাস বন্ধ, আমরা গাড়িগুলা বন্ধ হয়ে যায়, তারা দরকার 1 ঘন্টা আগে বন্ধ করে দেয়, তো দিনেও কোনো ট্রাফিক থাকে না। কমার্শিয়াল রোড তারা নিজেও সার্ভে করলে দেখতে পারবো, ট্রাফিক একটু ডাউন সাইডে থাকে, বিগিনিং সাইডে থাকে না। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাচ্ছি আমাদের স্কাইপে যারা আছেন। আশিদ আলী ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস, আশিদ আলী ভাই, আপনি কমার্শিয়াল রোডে আপনার প্রতিষ্ঠান লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির, আপনি সেই একাডেমির প্রিন্সিপাল, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য। আমি 2টি বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথম হচ্ছে যে যেহেতু আপনারা কমার্শিয়াল রোডে আছেন এবং আমরা শুনেছি এবং জানি যে 24/7 বাস লেন চালু হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে, সাথে সাথে আপনারা যেহেতু স্কুল প্রতিষ্ঠান পরিচালনা করছেন, সোশ্যাল ডিস্টেন্সিং এর ক্ষেত্রে আপনাদের কাছে গার্ডিয়ানদের কি ধরনের অভিযোগ বা কি ধরনের পরামর্শ আছে, কাইন্ডলি যদি একটু ব্যাখ্যা করতেন। Okay, thank you. It's a really, really interesting question. What we have to remember is the people who have businesses in London, they will be affected, yes. When we had congestion charging many years ago, people said London will come to a standstill. It didn't. The cost of congestion charging has been passed on to the consumers. Right, so they will have to find a solution. Yes, it's an initial 18-month consultation, but every major city around the world is looking at a sustainable future, how to minimize the impact, whether we are looking at reducing waste, recycling, clean energy, using metro and cranes, and getting cars off the road. I drive a car occasionally. You know, I need my car for my long journeys with my family, but however, you know, someone who lives in the big city, I have to use the public transport to get to work and back. With the current COVID situation, the capacities in buses has been significantly reduced to allow social distancing. Therefore, TfL has a duty to provide more buses to make sure that the volume of people using the transport are able to get to work and back, get to school and back, and so on. 24 hours a day sounds very draconian to me.
You know, I was on Commercial Road yesterday driving, and Whitechapel Road, and I'm pretty sure I went into a bus lane without knowing it became 24 hours, because my priority has been on planning for safe. So, you know, we need people, the general public, the road users, the businesses, to petition TfL and the Mayor of London, right, and come to a compromise solution so that it is not 24 hours, so that they can find, you know, times when it is not busy and congested, that they can move their goods and people around safely without slowing down the buses from ferrying people to work and school. The important question that you asked me about social distancing. Yeah, at school- Ashif bhai, this answer I will take you after. I'm gonna talk. I want to talk to Jakaria bhai, as he also can input some important things because his business in Mylan. So আমরা আজকে ব্রিক লেন এবং কমার্শিয়াল রোড পাশাপাশি আমরা মাইলেন সম্পর্কে জানতে চাই। জাকারিয়া ভাই, can you just tell us something about from your point? Assalamu alaikum. Thank you for having me. Assalamu alaikum Jilani bhai. I think you know what, we as a business, I mean, it doesn't really affect much maybe our business. I mean, since it's been implemented, I already maybe told about 15 people, because there is a parking bay right front of our office. I already told about 15 people that you cannot park here because it's 24 hours. So many people don't know. Harun Bhai it's confusing. When you look at the signboard, it's confusing. So many people don't know, and I think it will have a huge impact on small businesses, because a lot of people stop by, do their groceries. I understand they need to increase the number of buses, but they didn't have to make it 24 hours. I mean, I understand that in the future, this is the way we will have to move forward. Many cities like New York and San Francisco and many European cities, where they have already taken away car parking space, because car parking space does take a lot of space in the city. So, because we do live in big cities, so therefore in the future we're going to see a lot of changes, but 18 months is a long time for a trial for the bus. It could be done for few weeks. Likewise in Brick Lane road closure, why they are taking probably 10 weeks for Brick Lane road closure 10 weeks. and 18 months. I don't know how, if it's problem, then how these 18 months will cross over by this local businessman. Thank you very much, Jakaria. Will come back to you again. I want to actually add something to what you just actually said. Why so long? If you give me a few minutes, because I just want to go a short break, and after when we come back, then I definitely come back to you, and you can really explain what you want to say. সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা আমাদের আজকের যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আমরা শুনবো, এবং আমাদের কলার যারা আপনারা ফার্স্ট সেগমেন্টে ফোন দিয়েছেন, আপনারা আমাদেরকে সেকেন্ড সেগমেন্টে ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ বেশ কয়েকটা কল নেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি 24 আওয়ার্স যে বাস লাইন, ব্রিক লাইন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেইন। আমাদের সাথে আজকে অতিথিরা খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন তাদের নিজস্ব মতামত। আমি আবারও চলে যাচ্ছি, আমাদের কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে আমাদের স্কাইপে আছেন মোহাম্মদ জাকারিয়া, সিটি ফক্সের ম্যানেজিং ডাইরেক্টর। জাকারিয়া ভাই, ক্যান ইউ কন্টিনিউ প্লিজ? Yes, so I was saying, you know, one of the main motive I see here is that I was reading about it. There are about 400,000 fine issued in 2019, in all these bus route. So that's 400,000 tickets makes about, say,
26 million. Now, not everyone pays on time, okay? So, like I said to you, many people are not even aware of this. And especially, there's no need for it to be 24-hour and 7 days. I mean, you can come, যেরকম আগে ছিল আপনার the restriction আসলো timetable মাঝে, they can do the same thing but make it maybe a bit more longer during the peak hours. But also another thing, like example, আমরা Jilani bhai আগে যে কইছিলা, how it affects them. It affects them a lot. So they can maybe also give a slot, a time slot, for people to do delivery. You know, Zalage was not, but just for at least commercial purpose. So it helps many small businesses because they need to have their goods. Right, right. Very important. I mean, the figure is very lucrative, 26 million pound. So I think that will be, I don't know, the government will lose the revenue from there. So the decision from the TFL, if it's not right, I think all of you, the local businessmen, you should come forward and do a petition on that. Of course. Right? Zakaria bhai, is there anything you guys are thinking or taking any initiative on that, even though Harun bhai or you businessmen? Any petition, or you gonna talk about to the higher authority about these things? Like some brothers, they already said they spoke to some councillors. I think first of all, you have to get all the boroughs together. Are you listening? Yeah? Yes, yes, Zakaria bhai, carry on. So I mean, mainly I think to approach TFL, the TFL director, I forgot her name, something Man. Maybe, or if all the boroughs, this is quite a big scale, so all the boroughs will need to get involved and give their opinions and maybe give ideas how to operate this if they have to. And I think this is also maybe Sadiq Khan has used all his budget, so maybe another way he's trying to recoup his budget because he's used up all his budget. And can you imagine, like 24 hours, so many people don't even know about it. And the 400,000 tickets last year gives them 26 million. Now you got 24 hours. Many people would not be aware of this and will be driving on the bus lane. Many people come from out of town as well. I understand they need to implement this because they want to increase the bus, but they should do a small survey, or they should do first 2 weeks or 3 weeks, like you said before, for 24 hours, then use the data, analyze it, and then maybe come up with a better plan. But to straight away say 24 hours for 7 days, there's a different agenda behind this. Yeah, is there any hidden agenda, as we can probably assume that যেখানে আপনার কাউকে অনেকে জানেন না, যেটা আপনার হারুন ভাই বললেন যে অনেকেই পার্ক করতেছেন, how many people you have said, Harun bhai, that please don't park here? Even Zakaria bhai mentioned that our principal Ashid Ali already parked, and probably he will receive his tickets very soon, Ashid bhai, and you're gonna put it to your Twitter or Facebook page, and if you can I mean anybody from the authority probably can see that. Look, what I will say, Akram bhai, is I think it was a good time during this pandemic to pass on difficult measures because people are more concerned about the global pandemic, how it's affecting the general public up and down, not just the UK but beyond. People are reading about lockdown, people are reading about how the NHS is coping and not. And I think so an initiative of this scale across the 32 boroughs of London would have needed wider consultation, and it probably happened, but not many people who are working from home were aware that this is happening. As a result, there hasn't been enough representation. Just like Zakaria mentioned earlier on, days like Saturday and Sunday, even the major cities around Europe and other parts of the world will have less restrictions, and there will be certain hours outside of peak working hours where the traffic will be empty, and to have that level of enforcement, it's
probably unnecessary. And however, business owners will need to adjust the way they operate and maybe change the working conditions of their employees so that they can, pass their deliveries and so on at different time of the day. And also, write to your local council as well as TFL to ask for extended hours where they can have what we call delivery, drop off and pick up, loading and unloading times, so that these guys have special permits. We are living in an era where artificial intelligence is very, very important and active, and if their vehicle registrations, company details are recorded with TFL, these vehicles can be exempted. And yes, there is a budget crisis because driving to central London now, the hours for congestion charges has changed significantly, and even my wife is now thinking of changing her car because a 2012 diesel vehicle from next August will not be able to enter the A406 inwards because of the ULEZ restrictions. So people's behaviors will change. It will take time for us to adjust, and we will be able to move on eventually. Yeah, do you want to add anything? Yeah, আশিদ ভাই আপনার সাথে যে যেটা প্রশ্ন ছিল যে আপনারা যেহেতু স্কুল পরিচালনা করছেন সেই জায়গা থেকে প্যারেন্টসদের সোশ্যাল ডিস্টেন্সিং এর ম্যাটারটা নিয়ে আপনাদের কাছে কি কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের অবজেকশন আছে কিনা? This is really, really important because schools have worked flat out to make the school as safe as possible for students and their staff. Okay, safety comes number one, and schools like ours is maintaining what we call a safe distance. Calling it zero contact. We've got sanitizers, gloves, masks, visors, extra layers of cleaners. We've got cleaning team every hour going around cleaning all the surfaces that the people, staff and students are touching. But what we've also done is we've got staggered entries, staggered finish, so that we haven't got large groups of children missing. However, it's really important that parents don't hang around outside school gates. They keep a safe distance, and also a lot of children who typically would get a cough. You just said one of our guests today coughing. That does not mean it's COVID. It's okay to have a cough. It's okay to have a runny nose. It's okay to have a temperature. If your child is being sent home, don't overreact. Don't panic. If you can arrange a testing, get a testing. The research so far shows young people are least likely to be affected by COVID. But however, parents need to be responsible when children come home. Let them go straight to their bathrooms, wash your hands, change your clothes, and if you can, have a shower, then come downstairs and interact with family members. Thank you. Thank you, Ashid bhai. আপনার কাছে নেক্সট একটা প্রশ্ন থাকবে, নট ইউ ডোন্ট নিড টু আনসার ইট নাও, যে অনেক জায়গায় এখন সেপ্টেম্বর অক্টোবর সেশনে অনেকে নার্সারিতে যাচ্ছে, ছোট বাচ্চারা যাদের বয়স 3 বছর বা 2.5 বছর, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে? তাদের মা বাবাকে আপনি কি বলবেন সেটা নিয়ে আপনার কাছ থেকে জানবো। কিন্তু এই পর্যায়ে আমরা কথা বলতে চাচ্ছি আমাদের আজকে স্টুডিওতে যারা আছেন। জিলানী ভাই, প্রথমে আপনার সাথে কথা বলছিলাম এবং পরে হারুন ভাই এবং শামস ভাই আপনাদের পক্ষ থেকে উত্তরটা দিয়েছেন। একটা বিষয় আমার কাছে খুব জানতে ইচ্ছে হচ্ছে যে আমরা জানি যে ইভেন যদি টাওয়ার হ্যামলেটস বাড়ার কথা চিন্তা করি, যে আমাদের এখানে প্রায় বাংলাদেশি অধ্যুষিত একটি বাড়া, অনেক ক্ষেত্রে বাংলাদেশিরা এখানে প্রতিনিধিত্ব করছে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে। এই ধরনের যে সময়, বিপদের সময় বা বিভিন্ন ধরনের অ্যাকশনের সময়, জিলানী ভাই আমাদের কাছে মনে হচ্ছে এখানে অনেক ধরনের লিডারশিপ ক্রাইসিস আছে। সেটা আসলে আপনি কিভাবে দেখছেন, একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন, আর আপনার লোকাল রেসিডেন্ট হিসেবে সেটা আসলে কতটুকু ফিল করছেন? আমি যখন এই দেশে প্রথম আসলাম প্রায় 25 বছর আগে, তখন আমি দেখছি বিশেষ করে টাওয়ার হ্যামলেটস আমাদের একটা ঐক্য ছিল, বাঙালি বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা লিডারশিপ ছিল। গত 5-7 বছর থেকে আমি দেখতেছি যে এই লিডারশিপ বা ঐক্য বা আমাদের যে বাঙালির যে বিশেষ করে আমাদের টাওয়ার হ্যামলেটসে আমাদের পক্ষে হয়ে যে কথা বলবে বিভিন্ন সেক্টরে, আমাদের মনে হয় এখন এই ধরনের লোকের খুবই অভাব। একটা স্পেস মনে হচ্ছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে সেখানে, যেটা আমরা বিশেষ করে আমি ফিল করি যে আমাদের লিডারশিপের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব টাওয়ার হ্যামলেটসে। যে আমাদের পক্ষে এই যে ক্রাইসিসের সময় যদি আমাদের
পুরানো যারা লিডারশিপ ছিলেন ওদের মধ্যে কেউ লিডারশিপে থাকতো, তাইলে হয়তো আমাদেরকে সবাইকে একত্রিত করে যে আসুন আমরা এই সমস্যা কিভাবে সমাধান করি। হ্যাঁ, যেমন এই যে টিএফএল যেভাবে হুট করে একটা ডিসিশন নিয়ে আমাদের উপরে চাপাই দিয়েছে, আমার উচিত ছিল আমাদের সবাইকে হ্যাঁ যে এই আমরা ডিসিশন নিচ্ছি এইভাবে, হ্যাঁ এটা আপনাদের মতামত কি, হ্যাঁ বা ব্যবসায়ীদের মতামত কি, বা রেসিডেন্ট যেটা আছে আপনাদের কোনো মতামত আছে কিনা, এইভাবে কোনো ধরনের মতামত তাদের ডিসিশন আমাদের উপরে একটা চাপাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এটা আমাদের কিভাবে যে আমাদের ক্ষতি হবে, যে ক্ষতিটা আমরা হয়তো 18 মাস না 18 বছরে কভার করতে পারবো না। এবং এটা কোনো স্মল বিজনেসগুলা। হারুন ভাই, আপনি জিলানি ভাইয়ের কথার সাথে কতটুকু একমত? জিলানি ভাইয়ের সাথে একমত। আমি টাওয়ার হ্যামলেট লন্ডন আইসি মানতে থাকি আর 1972 থাকি। আপনার ব্যবসাও টাওয়ার হ্যামলেটস, টাওয়ার হ্যামলেটস, জি আপনার সবকিছু টাওয়ার হ্যামলেটস। জি জি সবকিছু টাওয়ার হ্যামলেট। কিন্তু আগে যেরকম আছিল আমরা বাঙালির মাঝে ইউনিটি, এখন এরকম নাই। যারাও আছে, আমিও লেবার পার্টির মেম্বার, কিন্তু সাদিক খান সাহেবরেও আমরা ভোট দিছি, জন বিগ্রেও আমরা সাপোর্ট করছি, কিন্তু আগের মতন কেউ আর ইলারি করা নাই। এটার কি কারণ, যেটা জিলানি ভাই বললেন লিডারশিপ শূন্যতা, এটা কি মেইন কারণ, নাকি আমাদের মধ্যেও এক ধরনের মন মানসিকতা ক্রিয়েট হয়েছে যে আমার হয়ে গেছে, আমি আর এই জায়গাতে মাথা মানে গামানোর কি দরকার? এটা কি এরকম কোনো মন মানসিকতা নাকি? পুরা বোঝা যায় না, তবে সব বাঙালি তো এখন হয়ে গেছে, তার কারণে আর তো কম্পিটিশনও নাই, আর যে জেলা চলের ইলেকশন টাইম আহিলে কিছু ডট নক করেন, ওটাও শেষ। মানে এখানে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি যে যখন অনেক কিছু ছিল না বাংলাদেশে, যখন কাউন্সিলর অনেক ছিল না, তখনই কিন্তু আলতাবালি পার্ক হয়েছে, তখনই বাংলা টাউন নিয়ে কথা হয়েছে। এখন তো এই বিষয়গুলো মানে আর শোনাও যাচ্ছে না, ওইরকম কিছু হচ্ছেও না। এটা একটা বিশাল কারণ, মানে আমাদের মধ্যে একটা শূন্যতা দেখা দিয়েছে। তো এটা আসলে আমাদের কিভাবে কাটিয়ে ওঠা যায়? আসলে টাওয়ারমেন্ট থেকে এখন মানুষ খালি বার হইতরা, যতটুকু যে যেখানেও আছে, ঘর আছে, ফ্ল্যাট আছে, বড় দিদিও যাইতে রাখে। আর পুরানা কাউন্সিলর হল জেলা যোগাযোগ করছিলা, নতুন এইটাই যোগাযোগ করা না, তখন আর্থিক বারিশার আসলা, আরও অনেক আসলা, তারা ডোর টু ডোর সার্জারি করছে, এটা করছে। এখন অবশ্য কররা একদম কম, আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া তারা করে না। হারুন ভাইয়ের সাথে আমি এটা মানে একটু অ্যাড করি। আগের যারা আমাদের লিডার্স, আমি নাম বলবো না, মনে করেন আজ থেকে 15-20 বছর আগে যারা লিডার ছিলেন, হ্যাঁ তাদের চিন্তা ভাবনা ছিল আমাদেরকে নিয়ে, হ্যাঁ জনগণকে নিয়ে। আর এখন যারা লিডার আছেন তাদের সবাই না, বা আমি বলবো না সবাই, পার্সেন্টেজ মনে করেন বেশি, তাদের যে দলে আমার অবস্থান কিভাবে টিকে থাকে, শক্ত করা যায়, হ্যাঁ কমিউনিটি কি হোক না সেটা নিয়ে আমার মাথা কামানো চিন্তা করার দরকার নেই। আর আগের লিডাররা ছিলেন কিভাবে ব্রিকলেন টিকে থাকবে, কিভাবে ব্রিকলেনে আমাদের ঐতিহ্য বজায় রাখবো, কিভাবে ব্রিকলেনকে আমরা আবার বাঙালিদের সাথে তাল মিলিয়ে বাঙালিদের একটা ঐতিহ্য এখানে আমরা প্রতিষ্ঠিত করবো, কিভাবে আমাদের বাঙালিদের সুখ সুবিধা বৃদ্ধি করব, হ্যাঁ কিভাবে আমাদের কমিউনিটির বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে কিভাবে আমরা সুখ সুবিধা বৃদ্ধি করব, এগুলো চিন্তা ছিল। কিন্তু গত 5-7 বছর থেকে দেখতেছি এগুলো বর্তমানে যারা আছেন তাদের চিন্তা ভাবনা সবার নাই, আমি এটা বলবো না, আর বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনীহা ওনাদের। বিশেষ করে এখন যে পরিস্থিতি দেখা গেছে, কেউ আমাদের সাথে সহযোগিতা করতেছেন না। এখন এইভাবে যদি বাস লাইন বন্ধ থাকে, হ্যাঁ এইভাবে যদি শুধু ব্যবসায়ীরা না, সাধারণ পাবলিক, লোকাল রেসিডেন্টও এফেক্টেড হবে। এবং ব্রিকলেন বলেন, আপনি স্লনারে বলেন, বাইরের থেকে অনেক মানুষ এভরিডে আসে, বিভিন্ন কাজে আসে। সবাই তো ওই যে একটা অভ্যাস আমাদের যে 10টা থেকে 4টা পর্যন্ত এখানে আমাদের পার্কিং এর সুবিধা, হ্যাঁ আমরা এখানে সবসময় পার্কিং করছি 10টা থেকে, হ্যাঁ এখন গিয়ে আমি আগে করে ফেলবো এবং সেটা আমি হঠাৎ আমার মাইন্ডে আসবে যে হ্যাঁ এখন তো রুলটা ডিফারেন্ট, আমি এখানে যেতে হবে। এটা এক ক্ষেত্রে যেটা আমরা নরমালি করি, অনেক সময় যে ব্যাংক হলিডের সময়ও দেখা গেছে যে কোথাও আমরা পার্ক করে পে করি, হলিডে যদি মানডে যদি হলিডেও থাকে, ব্যাংক হলিডে থাকে, ওইখানে কিন্তু আমরা পার্ক মানে ওইটা চলে আসে পে করে, এবং যেহেতু মানডে পে করতে হবে, কিন্তু আসলে যে আজকে ব্যাংক হলিডে সুতরাং এটা স্বাভাবিক ঘটবে। কিন্তু এই জায়গাতে আমি যেটা জাকারিয়া ভাই যে বিষয়টা নিয়ে কথা বললেন যে 400,000
টিকিট ইস্যু হয়েছে, 26 মিলিয়নের মতো ফাইন এসেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের আই ডোন্ট নো, মানে এখানে লেবার পার্টি বলেন আর কনজারভেটিভ সরকার, লেবারের মেয়র, মানে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কাকে এফেক্টেড করার জন্য হচ্ছে, বা কতটুকু রেভিনিউ পাবে সেটা সময় বলে দিবে। বা আলটিমেটলি আপনারা যেহেতু এখানকার ব্যবসায়ীরা, আপনাদের মতামত অনুসারে আমরা যেটা বুঝতে পারলাম যেটা আপনাদের জন্য খারাপ, মানে এই বাড়ার জন্য খারাপ, এই প্রত্যেকটি মানুষের জন্য খারাপ, এটার মধ্যে আর কোনো ধরনের কোনো প্রশ্ন আসতে পারে না। শামস ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে 76 থেকে আপনি ব্রিকলেনে আছেন, আপনি আলতাব আলী ফাউন্ডেশনের আপনার যে রিসিট আমাকে দিয়েছে, আলতাব আলী ফাউন্ডেশনের আপনি একজন ফাউন্ডার, পাশাপাশি আপনার একটা লেটার আপনি আমাকে দিয়েছেন যে প্রপোজাল টু চেঞ্জ দি নেম অফ অসবোর্ন স্ট্রিট টু বাংলা টাউন ব্রিকলেন। এখন পর্যন্ত আজকে 76 থেকে আপনারা এখানে আছেন, আপনি আছেন, এর আগেও আমরা বাঙালিরা সেখানে অনেক ধরনের কাজ করেছি, সেখানে ওয়েলফেয়ার আছে, মসজিদ আছে, বিভিন্ন বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখনো বাংলা টাউন মানে এই শব্দটা আমাদের মুখে এখনো আসে না, এটা কারণটা কি, বা আপনারা কি করছেন, বা আপনাদের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? আমরা জানি লিডারশিপ শূন্যতায় ভুগছে, কিন্তু আসলে আমরা এই জিনিসগুলা কতটুকু নিয়ে চিন্তা করতে পারবো, ভবিষ্যতে কি হবে, সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করব বিরতিতে আসার পরে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের অতিথি যারা আজকে আছেন, আমরা বিরতিতে যাচ্ছি, আবারও বিরতির সময় হয়েছে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি, আমাদের বিষয়বস্তু হচ্ছে 24 আওয়ার্স বাস লেইন অ্যান্ড ব্রিকলেন ক্লোজার, পাশাপাশি আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন নিয়ে আমরা খুব কম কথা বলেছি। এরপর আমরা শামস ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও একটু আলোচনা করার চেষ্টা করব। শামস ভাই, আপনার কাছে যে প্রশ্নটা ছিল যে আমরা বাংলা টাউন, যেটা এখন বর্তমানে আমরা ব্রিকলেন, আমরা বাংলা টাউন হিসাবে, যেটা আপনি আপনার একটা পেপার আমি পেয়েছি, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু বলুন। বাংলা টাউন আমরা যেভাবে আন্দোলন করিয়া লেখালেখি করিয়া কমিউনিটির মানুষের ইনভলভমেন্ট নিয়ে আমরা জেলা জাফাইয়ে পড়ছিলাম, এখন বাংলা টাউনের এই ধরনের মানুষও নাই, এই ধরনের সাপোর্টও আমরা পাইলাম না। আর এই ধরনের যে আমরা যে নিউ জেনারেশনের আইডিয়া নিয়ে যেমন সিরিয়াস কিছু চিন্তা ভাবনা করেন না, তারা খাম নিয়ে তারা পরিবার নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা কমিউনিটির স্বার্থে, কমিউনিটির লাগি যে তারা কিছু সময় দিব বা দেওয়ার দরকার, এটা তারা মনে করেন, যার ধরুন আমরা কাছে নেতৃত্বের শূন্যতা আছে। এই লগি 1 নম্বর। 2 নম্বর ওই লগি যে আপনি কইছেন যে ব্রিকলেন রাস্তা বন করিয়া ব্যবসা করা, ব্রিকলেনের ব্যবসাটা আসলে অন্যান্য এলাকার মতো নয়। ব্রিকলেন মেইনলি বেস ওই লগিয়া সিটি পিপল আর টুরিস্ট পিপল। যখন সিটি নাক ডাকাইয়া ঘুমার, টুরিস্ট ইজ নট ইন রাউন্ড, তখন আপনি ব্রিকলেন কাস্টমারটা পাইতা হয়ে থাকে। আর এই ব্রিকলেন রাস্তা বন্ধ করিয়া আপনি যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আসেন, তারারও ডেলিভারি কীরকম নিত, তারা লন্ড্রি ডেলিভারিটা কীরকম দেওয়া হইতো, যে তাজ স্টোরের মতো একটা প্রতিষ্ঠান যেটা আজকে 80-85 বছরের পুরানা প্রতিষ্ঠান, এটা আমি কই যে ইউনাইটেড কিংডমের মধ্যে যে গ্রোসারির জনক, এটা তারা ডেলিভারিটা কীরকম পাইতো, আর তারা ডেলিভারিটা কাস্টমারে কীরকম দিত। খালি শুধু আমার স্বার্থে আর আরেকজনের স্বার্থে চিন্তা করলে তো জাতীয়ভাবে আপনি চিন্তা করতে হইব জিনিসটা। আপনি ব্রিকলেন বন্ধ করিয়া কতক্ষণ ক্ষতি করবা আর কতক্ষণ লাভ করবা, এটা আপনার মাইন্ডত থাকার দরকার। আমার দৃষ্টিতে ব্রিকলেন বন্ধ করার মানে ব্রিকলেনটা কিল করা। ব্রিকলেনটা কিল করার মানে কি তার লাগে আমি কইতাম চাইরাম, ব্রিকলেন যে বন্ধ হয়েছে কয় হপ্তাহ হয়েছে, কিন্তু এর মধ্যে ব্রিকলেন একটা জিনিস আমার চকুত বাসে, চকুত ধরা পড়ে, নাকও গন্ধ লাগে, যে গাঞ্জার গন্ধ বেশি পাওয়া যায়। আমি দেখছি ব্রিকলেনের মসজিদও যে মুসল্লিয়ারা যায়, মাঝে মধ্যে তারা নাকও দূরিয়া যায়, কারণ রাস্তা পায় গাঞ্জা খাইয়া যার খোলামেলা আঠিয়া। এখন গাড়িও নাই, পুলিশও নাই। আপনাদের পক্ষ থেকে কি কোনো ধরনের অভিযোগ? আমি প্রত্যেক সময় ক্লিয়ারলি কই যে এই জিনিসটা করা ঠিক না, কারণ আমরা কমিউনিটির স্বার্থে আমরা এইগুলাতে হরিয়া থাকা দরকার।
আমরা যদি এখন রাস্তাত লামাইয়া দেই সকলরে তাহলে তো রাস্তা আরো কেউ সইব, এটা আরো বেড এফেক্ট আইব। এই ব্রিকলেনটা কিন্তু খালি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান নাই, অবস্থান নাই। এই ব্রিকলেনটা হইল গিয়া মিক্স বিজনেস অ্যান্ড রেসিডেন্ট। কারণ আমরা বিজনেসের জেলা চিন্তা করতে হইব, আমরা সেম টাইমে আমরা রেসিডেন্টেরও চিন্তা করতে হইব। আর রেসিডেন্ট মানে তো আমরারও ভবিষ্যৎ। কারণ আমরা নিজেই যদি আমরা নিজেটারে নষ্ট করে লাই তাহলে আমরা খারাপ লাইম কর্ম। এই যে কয়েকদিন আগে প্যারিস কাউন্সিল নামে একটা সংগঠন, তারা চাইল যে বাংলা ঠাউন উড্র করে নিত। প্রথম আমরা বাঙালি যারা আছি বা যারাও আমরা কেউ কিন্তু এটা জানতামও না। যখন তারা ইমপ্লিমেন্ট করা আরম্ভ করছে তখন আমরা খানো আইছে, তখন আমরা মানুষে দৌড়াদৌড়ি করিয়া যেভাবে না আমরা একজন কাউন্সিলর কইম বাংলা টাউন আমরা পাইছি যে সাদ চৌধুরী, বিচারার বিশেষ অবদান আছে এই জায়গার উপরে। বিচারার জান প্রাণ দিয়ে এটা বিচারের চেষ্টা করছেন এবং এটা রোধ করছেন। এই যে আমি একটা প্রস্তাব করছি, আপনার কাছে কাগজ আছে, যে আমরা যখন ওয়াটসঅ্যাপল থাকি গাড়ি লইয়া বা হাঁটিয়া ব্রিকলেন মুখী হই তখন আমরা দেখি যে এইটা ব্রিকলেন না, এটা অসবন স্ট্রিট। আমরা কিন্তু সকলের মাইন্ডে থাকে এটা ব্রিকলেন, কিন্তু রাস্তাটার নাম অসবন স্ট্রিট। তো আমার প্রশ্ন হচ্ছে অসবন স্ট্রিট তাহলে ব্রিকলেন থাকলে অসুবিধা রাখে তা। ব্রিকলেন যদি কোনো অসুবিধা মনে করেন তাহলে বাংলা টাউন ব্রিকলেন করলে তো অন্তত বাংলা টাউনের একটা গেট সামনে যাইব। তখন আমরা এই গেটটা থাকলে অন্তত যে ফরেন মানুষ যারা আইব, ভিজিটার যারা আইব, টুরিস্ট যারা আইব, তারা অন্তত এখানে দেখতে পারবো যে এটা বাংলা টাউন। হ্যাঁ, কালচারটা আমি কথা কইরাম না যে বাংলা টাউনের ভিতরে শুধু বাঙালি হলো অধিপত্য থাকতো। আমি চাই বাংলা টাউনের ভিতরে সবকিছু থাকতো। মাল্টিকালচার সোসাইটিতে আমরা বাস করি, মাল্টিকালচার সোসাইটির সবকিছু থাকতো। তার মানে এটা নয় যে বাদ জিনিস আমরা এটারে আগুয়ে নিতাম। যেমন আজ 2-3 সপ্তাহ ধরে আমি মুরব্বিয়ানগুলোর মুখে দিয়ে চাওয়া যায় না, কারণ তারা রাস্তা পাই না যাইতে, পুষচেয়ার লইয়া যাইতে পারে না মানুষে, হুইল চেয়ার লইয়া যাইতে পারে না মানুষে। কারণ যার মনে হয় যেন উভয়ে মাতে, যার মনে হয় যেন ওইয়া সিগারেট খার, তার আড্ডাতে হার দেয়। এইরকম হইলে তো এই কমিউনিটিটা ধ্বংস হয়ে যাব। ধন্যবাদ। আশা করি আপনাদের পক্ষ থেকে এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করলাম, আমরা এটা নিয়ে পিটিশন, যে আপনারা সফল হবেন। আমরা আশা করিলাম যে 99% সফল হইতাম। ধন্যবাদ। আপনাদের আশা, মানে যে আশাটা আপনারা করেছেন সেই আশার ব্যাপারে আপনারা প্রচেষ্টা চালিয়ে যাবেন। আশা করি একদিন আপনারা হয়তোবা সফল হতে পারবেন। ধন্যবাদ আপনাকে। হারুন ভাই, আমাদের লাস্ট সেগমেন্টেই চলে আসলাম। তো আপনাকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আপনিও লোকাল রেসিডেন্ট, কথা বলছিলাম যে অন্যান্য বাড়ার দিকে থাকালে বা আমাদের বাংলাদেশে তো অন্যান্য আরও জায়গায় আছে, বা আপনারও অনেক পরিচিত বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা আছেন, তার সাথে টাউন হ্যামলেটসের বর্তমান কোন বিষয়টাকে আপনারা একটা আতঙ্ক হিসাবে দেখছেন? যে টাউন হ্যামলেটসে থাকার ক্ষেত্রে অনেকেই এখন বাড়া চেঞ্জ করে অন্য বাড়াতে যাচ্ছে, নিউ হামে আসতেছে বা ডেগেন হামে যাচ্ছে। তো সেটা আসলে আপনার মতে সেটা কি ধরনের আতঙ্ক বা কি ধরনের সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন? থ্যাংক ইউ। একটু আগে সাম্বাইয়া কই দিয়েছেন ট্রাক নিয়ে এটা নিয়ে, তার আমরা সব সিপাই সাফাই পারপর ছোটোগুলাতে ট্রাকের গন্ধ মিলে, এটা নিয়ে সব রিক্স আছে। অন্য বরত হয়তো আমরা কম যাই, দেখতাম যে টাওয়ারমেন্ট থাকি, অন্য কোনো যাওয়ার বেশ সুযোগ থাকে না, অন্য বড় ব্যাপারে খোয়া যান না। তো টাওয়ারমেন্ট আগ থাকি এখন বেশি রিক্স হয়ে গেছে। বাট এই লোকাল কাউন্সিলের কি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনাদের চোখে পড়ে যে তারা এই ধরনের কাজ করছেন, যেটা এটাকে কতটুকু রিডিউস করা যায়? না, এরকম কোনো কিছু বোঝা যান না, করেন করি তারা, মানে যেভাবে আছে জিনিসটা দিনের দিন সেটা আরো অবনতির দিকে যাচ্ছে। আপনার পক্ষ থেকে কি ধরনের এই বিষয়ে আপনি কি বলতে চান? মানে আপনার একজন রেসিডেন্ট হিসাবে এবং অনেক দিন ধরে আপনি ব্যবসা প্রতিষ্ঠান এখানে করছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কত বছর ধরে এখানে আছে? আমি কামারশোল রোড 96 থেকে আছি। 96 এর আগে নিউ রোড আসলাম। আচ্ছা, মানে ব্যবসা প্রতিষ্ঠান 96 থেকে আপনি চালাচ্ছেন। এর আগে নিউ রোড ছিল, মানে পুরোপুরি মানে ইস্ট লন্ডনে কত বছর? আমি 1972 থাকি। 1972 থেকে, তাহলে তো দীর্ঘ প্রায় অনেক বছর আপনি এখানে ব্যবসা করছেন। আপনার কি মনে হয়, কিভাবে আপনি দেখতে চান আপনার বাড়াটাকে? আমি চাই টাওয়ারমেন্টটা আগের মতন লিডারশিপ যারা আছে তারা একটু খেয়াল রাখতো, রাখলে একটু ভালো হইতো, টাউনের মানুষ থাকলো মনে এখন চাই যাইত কি করিয়া। আমারও ফ্যামিলি মেম্বাররা চাইন, কিন্তু আমি দরিয়া রাখছি যে তোমার ব্যবসা খান্দাত আমি আটিও যেতে পারি।
ওইটাও তো ডিফিকাল্ট হয়েছে এখন। যদি অন্য জায়গায় সুযোগ সুবিধা বেশি থাকে তাহলে তো আপনার এখানে জি, আপনার নিজের ক্ষেত্রে এক সময় মনে হবে যে আমাকেও আই হ্যাভ টু লিভ। জি। এনিওয়ে আমার মনে হয় যে এই যেটা আপনি বললেন যে আমাদের পক্ষ থেকে এক ধরনের দরকার আছে, ইনিশিয়েটিভ দরকার আছে, লিডারশিপের দরকার আছে। জিলানি ভাই, Come in here for a second. প্লিজ। Because, it's really important that we understand that there are teams who are being paid to tackle antisocial behavior, crime, and drugs. Okay, the Townless Safe and Neighborhood Board, they have regional meetings in various wards, and until the lockdown, I actually hosted some of the Whitechapel ward meetings in my school because they were looking for venues. And after lockdown, they've been having those meetings over Zoom. So it's important that the people of Brick Lane find out about the Safe Neighborhood team, get involved in that because that's open to all the residents, report these issues because councillors sit on them, serving police inspectors sit on them, and various other multi-agency people sit on these boards. And if you identify what the issues are, yes, they will try and put some measures in place. It might move somewhere else, but at least something will happen to your area. Okay, so we need these people to be involved, please. Yeah. Sure. That's very good suggestion from Ashid Ali. I'll come back to you, Ashid Ali, for the question I asked you about the nursery student. জিলানি ভাই, আপনি তো আপনার আলসাফা দিয়ে আপনারা মোটামুটি ইউকে বা লন্ডনের বিভিন্ন জায়গায় আপনারা আছেন, আপনাদের একটা স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান আছে বেতনাল গ্রিন হাট বাজার। আপনারা ব্যবসায়ী হিসাবে আসলে বর্তমানে যে প্রবলেমগুলো ফেস হচ্ছে মাইল্যান্ড বলেন বা এই জায়গাগুলোতে, বেতনাল গ্রিন এরিয়াটা কি এই ক্ষেত্রে কিছুটা শিথিল আছে কিনা, যেহেতু এটা আপনারা হয়তো অন্য একটা বাড়ার সাথে আছেন, এটা নাকি বেতনাল গ্রিন ইস্ট লন্ডন বাস লেন তো আমাদের শপের সামনে দিয়ে বাস লেন, মানে স্টপেজের মানে যে রাস্তাটা নেরো রাস্তা, যার ধরনের মাইল্যান্ডের মতো আমাদের বেতনালে কোনো এই ধরনের মানে সমস্যা না। বাট এরপরও যে প্রত্যেকটা এরিয়াতে নির্দিষ্ট কিছু পার্কিং থাকার দরকার, হ্যাঁ, কিন্তু আমাদের বেতনাল গ্রিন এরিয়াতে নির্দিষ্ট কোনো পার্কিং না থাকাতে প্রাইভেট এমনি রোডে যে পার্কিং মানে মুষ্টিমেয় কয়েকটা পার্কিং আছে, যার জন্য অনেক কাস্টমার আসে পার্কিং এর জন্য তারা শপিং করতে পারে না, এটা একটা বিগ প্রবলেম। এটার কি কোনো প্ল্যানিং আছে আপনাদের মানে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা আছেন আপনাদের কাছে কি কোনো ধরনের? টাউনলেসের মেয়রের সাথে ডেপুটি মেয়রের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন দেখেন আমাদের টাউনলেসে যে জায়গাগুলো আছে এগুলো তো গ্রিন পার্ক, হ্যাঁ, পার্ক বন্ধ করে পার্কিং দেওয়া আমাদের এটা মানে লতে এলাও করে না। সুতরাং মানে এটাই বোঝাতে যাচ্ছে যে নতুনভাবে কোনো পার্কিং ফেসিলিটি দেওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, ওই যে বিভিন্ন সময় যে আপনার উক্ত এলাকার যে রেসিডেন্ট যারা আছেন, লোকাল রেসিডেন্ট, তাদের মতামতটা কি আপনাদের কাছে? তারপর লোকাল ব্যবসায়ীরা আছে, তাদের কোনো অভিযোগ আছে বা তাদের কাস্টমার তো অবশ্যই সবসময় অভিযোগ যে আরো যদি একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, পার্কিং এর সুবিধা করে দেওয়া হয় প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, হ্যাঁ, এবং অনেকগুলো নতুন নতুন বিজনেস প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠছে। সবারই মানে দাবি যে আমাদেরকে আরো পার্কিং এর সুযোগ সুবিধা করে দেওয়া হোক, রাস্তা আর একটু বড় করে দেওয়া হোক, সাইকেল লেন কমিয়ে পার্কিং ব্যবস্থা মানে স্পেসটা যাতে বড় হয় এই সুযোগটা করে দেওয়ার জন্য আর কি কর্তৃপক্ষ সবার দাবি। লোকাল রেসিডেন্ট হিসাবে আপনিও তো ইস্ট লন্ডনের বউ এরিয়াতে আপনি বসবাস করছেন, তো লোকাল রেসিডেন্ট হিসাবে আপনি আসলে ভাড়াগুলোকে কিভাবে যাচাই করবেন যে একজন লোকাল রেসিডেন্ট হিসেবে আপনার সেই ভাড়াতে কি ধরনের সমস্যা বা কি ধরনের সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন? আমি যেটা বলবো যে প্রত্যেকটা ভাড়াতে কিছু না কিছু সমস্যা আছে, তবে আমি যেটা ভাই আমাদের বড় ভাইরা বললেন, হ্যাঁ, হয়তো ঠিক আমাদের টাউনলেসে বিভিন্ন সমস্যা আছে, যে আমি মনে করি যে অন্য ভাড়ার চেয়ে আমাদের টাউনলেসে সমস্যা এত বেশি না, হ্যাঁ, কারণ মানে অতীতে আমাদের সমস্যাগুলো কম ছিল, কারণ কম ছিল এই জন্যই জনসংখ্যা কম না, আমাদের যে কাউন্সিলের পক্ষ থেকে যেভাবে এক্সট্রা কিছু নিয়োগ করা হতো, বর্তমান মেয়র আসার পরে উনি বিভিন্ন কারণে এই যে এক্সট্রা পুলিশের যে বাজেটটা কাট করে পুলিশ সংখ্যাগুলো কমানো হয়েছে, যার দরুন যত সংখ্যা কমবে তত তাদের তদারকি কমবে, হ্যাঁ, তারা যে স্বল্প পরিসরে যে পুলিশ সংখ্যা নিয়ে এটা তদারকি করা সম্ভব হচ্ছে না, বাট বর্তমান মেয়র উনি চেষ্টা করতেছেন এটাকে কিভাবে রোধ করা যায়, ওভারকাম করা যায়। ধন্যবাদ আপনাদেরকে। আমি স্কাইপে একটু কথা বলতে চাই, প্রথমেই কথা বলতে চাই জাকারিয়া ভাই আপনার সাথে। আমাকে শুনতে পাচ্ছেন জাকারিয়া ভাই? জি আকরাম ভাই। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জাকারিয়া ভাই, আপনি
নিজে একটা স্টেট এজেন্ট পরিচালনা করছেন, পাশাপাশি আপনি স্থানীয় লোকাল রেসিডেন্ট। আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার লোকাল বাড়া হিসেবে কি চিন্তা করছেন, লোকাল ব্যবসা হিসেবে আপনি কি চিন্তা করছেন, ভবিষ্যতে আপনাদের জন্য কি ধরনের সুযোগ থাকতে পারে বা কি ধরনের মানে আতঙ্ক আপনারা ফেস করতে পারেন? Okay, first of all, I want to say actually, I think আমরা টার্মলেস বাড়া আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে in terms of regeneration development যেটা হয়। আপনি যদি স্টেপনি যান, আগে যে এরিয়া বেঙ্গল হাউস আসলো অনেক চেঞ্জ হয়ে গেছে, স্টেপনি অনেক পুরাটা এরিয়া মানে চেঞ্জ হয়ে গেছে, ইভেন হোয়াইট চ্যাপেল, বেথমুর গ্রিন, all these areas so much have changed. And don't forget, we are in the middle of city, and then we have the financial center, which is Canary Wharf, and then we have the Olympic Village. So we're right bang in the middle. So there has been a lot of improvement, and what they are trying to do is they're trying to make Tower Hamlets as a sort of a live and work place for professionals more. So as you know, আমরাও দেখতাম পারলাম যে আমরা অনেক ফ্যামিলি, অনেক পুরানা মানুষেরা Tower Hamlets because family is growing, সকলের ফ্যামিলি বড় হইতেছে, so people need more space, so that's why people are moving out to other boroughs, yes. like Redbridge and stuff like that. It's not because the borough has issue, that's why, it's just people love Tower Hamlets. So many people, I lived in another area myself for 5 years, and I came back to Tower Hamlets because everything is in Tower Hamlets for me. So অন্য বারাতনে কিংবা অন্য সিটির তুলনায়, যেমন বার্মিংহাম আমি ট্রাভেলিং করছি, বার্মিংহাম তো না এই আমার কাছে টাওয়ার হ্যামলেটস অনেক পরিষ্কার লাগছে, অনেক ভালো লাগছে কম্পেয়ার টু বার্মিংহাম। বার্মিংহাম সিম ভেরি ডার্টি সিটি টু মি। সো আই থিংক আমরা অনেক পরিবর্তন হয়েছে। ধন্যবাদ জাকারিয়া ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে আমি জাস্ট আমাদের লাস্ট স্পিকার আশিদ আলী ভাই, আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন ছিল, যেহেতু আপনি প্রিন্সিপাল এবং একটি স্কুল পরিচালনা করছেন, আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান সময়ে করোনা ভাইরাসের কালে যে স্কুলগুলো খুলে হয়েছে, বিশেষ করে নার্সারিদের ক্ষেত্রে যারা প্যারেন্টস আছেন তাদের ডিসিশনটা কি হওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে, যাদের বয়স 2.5 বছর 3 বছর বা এই ধরনের? This is a very, very difficult area, and parents have to make a very difficult choice because young children of that age will not be able to maintain social distance. It is absolutely impossible. Children have to have a childhood, they will need to mix, they will have to interact. It takes them time to process, time to learn, but it's important that parents try and give them that normality, but make some adjustments in their daily lives. You know, for example, when you're dropping children off, there's no need for any hugging and kissing and saying goodbye to them. Drop them off. When you pick them up, make sure you're wearing some gloves. If you put them in your car, make minimum contact with your children. It's hard. When you bring them home, change the uniform, give them a bath or a shower, and you know, as a parent, you'll have to train them into those routines of washing hands and so on. I would also ask parents to invest in a digital thermometer. You can buy them for a few pounds. Routinely make it a daily habit to check their temperature before they go to sleep or when they wake up, because they are mixing with 25-30 other children in what we call a single bubble. What the schools will do will make sure that these children, they learn together, they play together, they eat together, and they don't interact with any other children throughout the whole school day. So they will do their part. You know, if one child has COVID symptoms or the family members have confirmed COVID cases, they will send every single one of them in that bubble home. Thank you. And thank you. So it's important that parents play their role at home, making sure children are safe as possible. Thank you Ashid bhai, thanks for your explanation. আমাদের হাতের সময় শেষ পর্যায়ে একবারে শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্কাইপের মাধ্যমে জয়েন করেছেন, আশিদ আলী ভাই এবং মোহাম্মদ জাকারিয়া ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরও বিশেষ কোনো টপিকে আপনাদেরকে আমরা আবারও পাবো সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আমার সাথে আপনারা যারা ছিলেন, মোহাম্মদ গোলাম জিলানি ভাই, হারুন ভাই এবং শামস ভাই, আপনারা ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন করেছেন। আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনারা যে বিষয়গুলো যেহেতু আমরা আজকে টাওয়ার হ্যামলেটস বেসে কথা বলেছি, আশা করি টাওয়ার হ্যামলেটসের যে
প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা একই সাথে কাজ করবেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম বাস লেন নিয়ে, বিশেষ করে আমরা টাওয়ার হ্যামলেটসকে নিয়ে আজকে বেশি আলোচনা করেছি। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে যারা অতিথি ছিলেন তারাও তাদের কাছ থেকে যে অভিজ্ঞতার আলোকে কথা বলেছেন। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে একত্রে যদি কাজ করা যায় তাহলে যে কোনো সমস্যার অবশ্যই একটা সমাধান খুঁজে পাওয়া যাবে এবং সেই সমাধানটা খুব দ্রুতই সম্ভব হবে। কোভিড-19 এই সময় আমরা প্রত্যেকটি বিষয়ে খেয়াল রাখা উচিত। প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে আমাদেরকে চলা অবশ্যই প্রয়োজনীয়। সোশ্যাল ডিস্টেন্সিং, বাচ্চাদের স্কুলে প্যারন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। আর বিশেষ করে মনে রাখবেন, যেহেতু টাওয়ার হ্যামলেটসে বা বিভিন্ন লন্ডনের বিভিন্ন এলাকায় বাস লেনগুলো 24 আওয়ার চালু হয়েছে, আপনারা দয়া করে যে জায়গাতেই পার্ক করবেন একটু দেখে শুনে বুঝে পার্ক করবেন। আর না হলে আপনাদের লেটার বক্সে 130 পাউন্ডের সেই ফিসটা রিসিভ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।